স্বাগতম আপনাকে ভুতুরে একটি গল্পে। চলুন শুরু করি আজকে গল্প। আপনিও তৈরি হয়ে নিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন যাতে এরকম দারুণ ভুতুরে গল্প আপনি আর মিস না করেন। তাহলে চলুন শুরু করি। গল্প 1, ক্যাম্পিং ট্রিপ। এটা অনেক বছর আগের ঘটনা। আমি কখনোই ক্যাম্পিং পছন্দ করিনি। আমি সেই ধরনের মানুষই না। ময়লা, পোকামাকড় আর স্লিপিং ব্যাগে অস্বস্তিকর রাত কাটানো, যা সকাল হতে হতে পাথরের মতো শক্ত মনে হয়। দুর্ভাগ্যবশত আমাকে অসংখ্যবার ক্যাম্পিংয়ে যেতে হয়েছে, যদিও কখনো নিজের ইচ্ছায় নয়। আমার বাবা সেই রকম কঠোর, বন্য প্রকৃতিপ্রেমী টাইপের মানুষ। আর প্রতি গ্রীষ্মে যখন আমি ছোট ছিলাম, তিনি আমাকে তার সমান কঠোর বন্ধুদের সাথে জঙ্গলে টেনে নিয়ে যেতেন, টেকনোলজি থেকে দূরে থাকতে এবং প্রকৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে। হাই স্কুলে সোফোমোর ক্লাসে পৌঁছানোর পর আমি চুপচাপ কষ্ট সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে আমি তাকে রাজি করাতে পারলাম যেন একজন বন্ধুকে সাথে নিয়ে যেতে পারি, যাতে ব্যাপারটা একটু সহনীয় হয়। আমার আশ্চর্য লাগলো যে তিনি খুব সহজেই রাজি হয়ে গেলেন। তো আমি আমার স্কুলের বন্ধু চার্লসকে নিয়ে গেলাম। এখন তুমি ভাবতে পারো, চার্লসকে নিয়ে যাওয়া পরিস্থিতি আরও খারাপ করেছিল, কারণ সে একসময় হার্ডকোর বয় স্কাউট ছিল এবং আসলেই ক্যাম্পিং ভালোবাসে। কিন্তু চার্লস এ ব্যাপারে কুল ছিল। সে আমাকে নিয়ে মজা করত ক্যাম্পিং ঘৃণা করার জন্য, কিন্তু সে সেই টাইপের না যে তুমি আসল মূর্খ যদি বাইরের জীবন ভালো না বাসো। প্লাস আমি ভাবলাম, যদি কষ্ট করতেই হয় তাহলে অন্তত এমন কারো সাথে করব যে জানে কিভাবে আগুন জ্বালাতে হয় আর তাঁবু খাড়াতে হয়, পুরোপুরি বিপর্যয়ে পরিণত না করে। সে খুব উত্তেজিত ছিল আসতে, আংশিকভাবে কারণ সে ক্যাম্পিং ভালোবাসে, কিন্তু সেই সাথে তখন সে তার বাবা মায়ের কাছ থেকে দূরে যাওয়ার যে কোনো অজুহাত খুঁজছিল। দুর্ভাগ্যবশত ট্রিপটা শুরু থেকেই পরিকল্পনা মতো যায়নি। দেখা গেল যে আমার বাবার এক বন্ধু ক্যাম্পসাইট বুকিংয়ে ভুল করেছে। জঙ্গলের গভীরে কোনো নির্জন শান্তিপূর্ণ জায়গার বদলে আমরা শেষ পর্যন্ত এক বাজে, অতিরিক্ত উন্নত ক্যাম্পসাইটে গিয়ে পৌঁছলাম। আমি বলছি ইনডোর বাথরুম, পাকা ওয়াকওয়ে, এমনকি ছোট বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ। এটা ক্যাম্পিং ছিল না, এটা ছিল মূলত গ্ল্যামোরাস ব্যাকইয়ার্ড লিভিং বা গ্ল্যাম্পিং। আমার বাবা যে মন খারাপ করেছিলেন তা বলা কম বলা হবে। আমরা সবচেয়ে খারাপ অংশটা আবিষ্কার করলাম কয়েক ঘন্টা পরে। ক্যাম্পসাইটের ঠিক পাশেই ছিল একটা মিনি অ্যামিউজমেন্ট পার্ক। আমি মজা করছি না, একটা সত্যিকারের অ্যামিউজমেন্ট পার্ক, কার্নিভাল গেমস, একটা ফেরিস হুইল আর কয়েকটা রোলার কোস্টার নিয়ে। এটা পড়া বাস্তব ছিল। এই দুটো সেটিং কখনো একসাথে থাকার কথা ছিল না, একটা অ্যামিউজমেন্ট পার্ক আর একটা ক্যাম্পসাইট। সবাই রাগান্বিত ছিল। আমার বাবা আর তার বন্ধু বিড়বিড় করছিল যে এটা আসল ক্যাম্পিং না, আর চার্লস এ নিয়ে চুপ ছিল না। এটা আসল ক্যাম্পিং নয়, সে বারবার বলছিল, যেন আমার মনে করিয়ে দেওয়া দরকার ছিল। এটা বিরক্তিকর হতে শুরু করলো, কারণ চার্লস আমার পরিবার নিয়ে রসিকতা করতে লাগলো যেন আমরা জানি না আসল ক্যাম্পিং কি। এখন যতটাই আমি ক্যাম্পিং ঘৃণা করি, আমি জানি এটা কেমন হবার কথা। তাই আমি বিরক্ত হচ্ছিলাম যে চার্লস অন্যথা ইঙ্গিত করছে। আমি তাকে থামতে বললাম এবং সে থামল। পুরো পরিস্থিতিটাই খারাপ ছিল। আমরা সাইটে আসতে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে এসেছিলাম। এমন না যে আমরা শুধু ঘুরে চলে যেতে পারতাম। তাই আর কোনো ভালো অপশান ছাড়াই আমরা পরিস্থিতির সাথে মানিয়ে নিলাম। বড়রা কিছুক্ষণ মন খারাপ করলো, কিন্তু শেষ পর্যন্ত ক্যাম্প সেট আপ করতে লাগলো। আর চার্লস অবশ্যই এগিয়ে গেল, যেন তার সময় এসে গেছে চমক দেওয়ার। কয়েক মিনিটের মধ্যেই আমাদের তাঁবু খাড়ানো হয়ে গেল। সব গিট নিখুঁতভাবে বাঁধা, রেইনফ্লাই সুরক্ষিত, পুরো জিনিসটা স্টেক আর টাউট করা, যেন ম্যানুয়াল থেকে বেরিয়ে এসছে। এমনকি আমার বাবা, যিনি কখনো প্রশংসা করতেন না যতক্ষণ না কেউ রক্তাক্ত হয় বা অজ্ঞান হয়, সম্মতিতে মাথা নাড়লেন, যা আমার একটু খোঁচা লাগলো। চার্লস আর আমি একটা তাঁবু শেয়ার করছিলাম, আর একবার সবকিছু সেট আপ হয়ে যাওয়ার পর এবং রাতের খাবার শেষ হওয়ার আমরা কিছুক্ষণের জন্য সরে গেলাম আমাদের জিনিসপত্র গোছানোর অজুহাতে। সত্যি কথা হলো, চার্লস একটা ছোট মেটাল পাইপ আর একটু উইড নিয়ে এসেছিল, একটা পুরনো অল্টয়েড স্টিনে। কিছু পাগলামি না, জাস্ট একটু চাপ কমানোর যথেষ্ট। আমার উল্লেখ করা উচিত যে চার্লস আর আমি জীবনের সেই বিদ্রোহী পর্যায়ে ছিলাম, যেখানে আমরা সমস্যা তৈরি করতে এবং যেখানে থাকার কথা নয় সেখানে ঘুরে বেড়াতে পছন্দ করতাম। আমি এখন আর উইড টানি না, আর আমার একটা অংশ সবসময় ভাববে যে একমাত্র কারণ আমি কখনো করেছিলাম তা হলো আমি আলাদা এবং আদর্শ অস্বীকার করতে চেষ্টা করছিলাম। যাই হোক, আমরা দুজন জঙ্গলে ঢুকে গেলাম আর স্মোক করলাম, পুরো সময় নিজেদের মধ্যে হাসতে হাসতে। আমার মনে হয় না আমাদের কেউই গন্ধ নিয়ে চিন্তিত ছিল, কারণ আমরা সম্ভবত বাকি রাতের জন্য প্রাপ্তবয়স্কদের এড়াতেই চলতাম। আমরা আমাদের সেশন শেষ করে তাঁবুতে ফিরে গেলাম। কয়েক ঘন্টা শুধু চিল করে স্কুলের অন্যান্য বন্ধুদের নিয়ে কথা বলার পর আমরা দুজনেই একমত হলাম যে আমাদের ঘুমানোর জন্য অনেক বেশি এনার্জি আছে। চার্লসের মুখে খুব দুষ্টু হাসি ছিল, আর আমি শুধু কল্পনা করতে পারছিলাম সে কি ভাবছে। সে প্রস্তাব করলো আমরা ক্যাম্পসাইট এক্সপ্লোর করি, আর আমি সন্দিহান ছিলাম। যতক্ষণ না আমি বুঝলাম সে বলতে চাইছে অ্যামিউজমেন্ট পার্ক এক্সপ্লোর করতে, যা তৎক্ষণাৎ আমার আগ্রহ বাড়িয়ে দিল। সে বলল সম্ভবত সেই রোলার কোস্টারগুলোর একটা ওপরে ওঠা পিস অফ কেক,
জিনিস ক্লাইম্ব করা ছিল এমন কিছু যা আমরা তখন ভালোবাসতাম, আর একটা রোলার কোস্টার ক্লাইম্ব করার চিন্তা ছিল রোমাঞ্চকর। তাই যখনই আমরা নিশ্চিত হলাম যে সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা আমাদের পদক্ষেপ নিলাম। তখন সত্যি অনেক রাত হয়ে গিয়েছিল, মধ্যরাত্রিরও অনেক বেশি। আমরা আমাদের ফ্ল্যাশলাইট নিয়ে পার্কের চারপাশের বেড়ার দিকে গেলাম। এটা এতটাও কঠিন ছিল না ক্লাইম্ব করতে, শুধু চার্লসের একটু বুস্ট আর আমরা ভিতরে। জায়গাটা অন্ধকার ছিল, কিন্তু সেখানে সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছিল। আর মাঝে মাঝে আমরা একটা গল্ফ কার্টের গুনগুন শব্দ শুনতে পেতাম, যা রাউন্ড করছিল। মনে হচ্ছিল আমরা কোনো স্টেলথ ভিডিও গেমে আছি, চারপাশে লুকিয়ে ঘুরছি আর ধরা না পড়ার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে পার্কের মধ্যে দিয়ে এগোতে লাগলাম, বিল্ডিংগুলোর পেছনে লুকিয়ে আর টহলের ওপর নজর রাখলাম। এক পর্যায়ে আমাদের একটা খোলা রাস্তার অংশ জুড়ে দৌড়াতে হলো একজন গার্ডকে এড়াতে। এটা সত্যিই রোমাঞ্চকর ছিল, কিন্তু ভয়ঙ্করও ছিল। এটা বর্ণনা করা একটা অদ্ভুত অনুভূতি। সবকিছু একটা খেলার মতো মনে হচ্ছিল, কিন্তু আমরা দুজনেই জানতাম পরিণতি কঠোর হবে যদি আমরা ধরা পড়ি। আমরা শেষ পর্যন্ত রোলার কোস্টারের বেসে পৌঁছলাম, আর কাছ থেকে এটা ক্যাম্পসাইট থেকে দেখার চেয়ে অনেক বড় দেখাচ্ছিল। আমরা মেইনটেনেন্স সিঁড়ি দেখতে পেলাম, যা মূল আরোহণের পাশ দিয়ে উপরে উঠেছে, আর দ্বিধা করলাম না। মেটাল র্যাঙ্কগুলো আমাদের পায়ের নিচে মৃদুভাবে ঝনঝন করছিল যখন আমরা এক ধাপ করে উঠছিলাম, অতিরিক্ত শব্দ না করার চেষ্টা করে। কিছু অংশের জন্য কোনো রেলিং ছিল না, যা আসলে বেশ ভয়ঙ্কর ছিল। আমরা শেষ পর্যন্ত শীর্ষে পৌঁছলাম, আর দৃশ্যটা অবাস্তব ছিল। আমরা আমাদের নিচে পুরো পার্ক দেখতে পাচ্ছিলাম। আমরা সেখানে মাত্র একটা ফটো তুলেছিলাম, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ। আমি চাই আমরা আরও ফটো তুলতাম, কিন্তু আমরা অত্যন্ত সতর্ক ছিলাম যাতে আমাদের দিকে মনোযোগ না যায়, কারণ যদি কেউ নিচ থেকে আমাদের স্পট করে, আমরা সময় মতো পালাতে পারব না। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের ভাগ্যকে যথেষ্ট চাপ দিয়েছি এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নিচে পৌঁছানোর পর আমরা যেভাবে এসেছিলাম সেই পথে পার্কের মধ্যে দিয়ে লুকিয়ে চলা শুরু করলাম। যে কারণেই হোক, ফেরার রুট প্রথমটার চেয়ে অনেক তাড়াতাড়ি ছিল। হয়তো টহল সেই সময় ততটা তীব্র ছিল না বা কিছু একটা, আমি সত্যিই তোমাকে বলতে পারি না। আমরা যে স্পটে বেড়া টপকেছিলাম সেখান থেকে মাত্র 5 মিনিট দূরে ছিলাম যখন আমাদের থামতে হলো। একজন গার্ড একটা গল্ফ কার্টের রাউন্ড করছিল, তাই আমাদের দ্রুত একটা স্ন্যাক শ্যাকিং পেছনে লুকোতে হলো আর তাদের পাস করার জন্য অপেক্ষা করতে হলো। সেই সময়ই আমি অন্ধকারে কিছু নড়তে দেখলাম। প্রথমে আমার মনে হলো হয়তো আমি কল্পনা করেছি, অথবা হয়তো এটা গল্ফ কার্টের হেডলাইটের ছায়া কোনো অদ্ভুত জিনিসে প্রতিফলিত হচ্ছিল। তারপর চার্লস আমার হাতে টোকা দিল এবং একই দিকে পয়েন্ট করল। আমি আমার দৃষ্টি একটু বেশি ফোকাস করলাম আর নিশ্চিত করলাম, প্রায় 30 ফুট দূরে দুটো বিল্ডিংয়ের মাঝে অন্ধকারে সবেমাত্র দৃশ্যমান ছিল আরেকজন ব্যক্তি। তারা আমাদের মতোই নিচু হয়ে সিটিং করে বসেছিল, যেন তারাও লুকিয়ে চলছে আর গার্ডদের এড়াতে চাইছিল। এটা কোনো বাচ্চার মতো দেখাচ্ছিল না। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে আমি মোটামুটি নিশ্চিত যে তারা সরাসরি আমাদের দিকে তাকিয়েছিল। এই মুহূর্তে আমরা সত্যিই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। টহলিদার গার্ড, আর এখন পরিস্থিতি একটু ওভারওয়েলমিং হয়ে যাচ্ছিল। যতই আমরা চাইছিলাম, আমরা তখন নড়তে পারছিলাম না। গার্ডরা এখনও পাস করেনি। আমি আমার চোখ সেই আকৃতির ওপর আটকে রাখলাম, আর তারা আসলে নড়তে শুরু করল। তারা খোলা মাটির একটা অংশ জুড়ে দৌড়ালো আর একটা কাছের স্ট্রিট ল্যাম্প থেকে আসা আলোর ছোট ছিটের মধ্যে দিয়ে গেল। 1 সেকেন্ডের জন্য আমি তাকে স্পষ্ট দেখলাম। এটা একজন মানুষ ছিল, যেমনটা আমি সন্দেহ করছিলাম। সে ছেঁড়া কাপড় পরেছিল, আর এই রত্তি অদ্ভুত হাঁটার ভঙ্গি ছিল, যেন সে আহত বা বিকৃত। কিন্তু এর কোনোটাই ততটা অস্বস্তিকর ছিল না যতটা তার মুখে জুড়ে লেগে থাকা কালো তরল। এটা রক্তের মতো দেখাচ্ছিল। চার্লসও এটা দেখল, আর আমরা দুজনেই রত্তি আতঙ্কিত দৃষ্টি বিনিময় করলাম। শেষ পর্যন্ত লোকটা দৃষ্টির বাইরে চলে গেল। গার্ড অবশেষে আমাদের পাস করল, আর আমরা চলতে লাগলাম। আমরা বেড়ার দিকে ফেরার সময় একটা শব্দও করলাম না। আমি প্রতি কয়েক সেকেন্ডে আমার কাঁধের উপর দিয়ে দেখছিলাম, নিশ্চিত যে আমাদের ফলো করা হচ্ছে, কিন্তু কেউ ছিল না। আমরা বেড়ায় পৌঁছলাম, যেভাবে ঢুকেছিলাম সেভাবেই স্কেল করলাম এবং অন্য পাশে নামলাম। পার্থক্য ছিল এই সময় আমরা এটা নিয়ে হাসিনি। আমি শুধু চাইছিলাম আমাদের তাঁবুর সিরাপদ্য সীমানায় ফিরে যেতে। আমি বুঝতে পারলাম চার্লসও একই চিন্তা করছে। যখন আমরা আমাদের তাঁবুতে ফিরে এলাম, আমাদের কেউই ঘুমের কথা উল্লেখ করলাম না। আমরা শুধু আমাদের স্লিপিং ব্যাগে শুয়ে রইলাম, আমরা কি দেখেছি তা বোঝার চেষ্টা করতে। আমরা যে সেরা ব্যাখ্যা নিয়ে আসতে পারলাম তা হলো এটা কোনো গৃহহীন লোক ঈশ্বর জানে কি করছিল। একটা বোকা ব্যাখ্যা, আমি জানি, কিন্তু আমরা আর কিছু ভাবতে পারছিলাম না। পরের দিন সকাল স্বাভাবিকভাবেই শুরু হলো। আমরা উঠলাম, একটু খেয়ে নিলাম, আর মাছ ধরার জন্য আমাদের জিনিসপত্র গোছাতে শুরু করলাম। কিন্তু প্রায় সকাল 10টার দিকে ক্যাম্প স্টাফারদের একজন আমাদের তাঁবু সাইটে এসে একটা ঘোষণা করল, যা পুরো ক্যাম্প সাইটে শোনার কথা ছিল। দৃশ্যত একজন লোককে ছুরি করে মেরে ফেলা হয়েছিল আগের রাতে ক্যাম্পগ্রাউন্ড থেকে প্রায় 4 মাইল দূরে একটা লেকে। তারা অনেক ডিটেল দিচ্ছিল না, কিন্তু যে লোকটা এটা করেছে সে এখনও ধরা পড়েনি। আর লোকাল শেরিফ অফিস একটা নির্দিষ্ট মাইল রেডিয়াসের মধ্যে সব রেঞ্জ পার্কার আর ক্যাম্পসাইট স্টাফকে উচ্চ সতর্কতায় থাকতে বলেছে। তারা তাকে বর্ণনা করে একজন উচ্ছ্বাস্য খুলযুক্ত শ্বেতাঙ্গ পুরুষ, তার 30-এর শেষের দিকে,
শার্ট ছাড়া, সম্ভবত রক্তাক্ত বা তার কাপড়ে রক্ত আছে। তারপর তারা আমাদের নির্দেশ করল আমাদের জিনিসপত্র গুছিয়ে আমাদের নিজেদের সুরক্ষার জন্য চলে যেতে। চার্লস আর আমি তৎক্ষণাৎ বিন্দু সংযোগ করলাম। এটা নিশ্চয়ই সেই লোকটা ছিল যাকে আমরা আগের রাতে দেখেছিলাম। আমরা আমাদের মুখ বন্ধ রাখলাম। আমরা আমার বাবাকে বলিনি, আমরা রেঞ্জারদের বলিনি। আর আমি এখনও সত্যি জানি না কেন। আমি জানি এর জন্য আমি অনেক ঘৃণা পেতে যাচ্ছি, আর আমি এটা বুঝি। কিন্তু সেই বয়সে আমি সমস্যায় না পড়ার ব্যাপারে বেশি কনভিন্সড ছিলাম অন্য যে কোনো কিছুর চেয়ে। আমি এখনও নিজেকে লাথি মারি কথা না বলার জন্য। আমার বিবৃতি একটা বিপজ্জনক ব্যক্তির ধরা পড়ার দিকে নিয়ে যেতে পারত, যে হয়তো আরও অপরাধ করতে গিয়েছে। আমি এখনও চার্লসের সাথে খুব ঘনিষ্ঠ। আমরা একই কলেজে গিয়েছি, একসাথে গ্র্যাজুয়েট করেছি, আর একই ধরনের কাজে করি। এই অভিজ্ঞতা এমন কিছু যা আমরা প্রায়ই আলোচনা করি না। আমি যদি সৎ হই, আমার মনে হয় চার্লস কথা না বলার জন্য আমার চেয়ে অনেক বেশি দোষী বোধ করে। ভুল আর অনুশোচনা বাদ দিলে আমার মনে হয় এটা পাগলামি।